1946 সালের 16ই আগস্ট কলকাতার রাস্তায় রক্তগঙ্গা বইছে। হাজার হাজার মানুষ একে অপরের প্রাণ নিচ্ছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে। ডিরেক্ট অ্যাকশন ডে এর নামে এই নৃশংসতা ভারতকে স্বাধীনতার প্রাক্কালে ঠেলে দেয় বিভাজনের দিকে। কিন্তু ভাবুন, যদি এই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু জীবিত এবং সক্রিয় থাকতেন আর 1945 সালে জাপানের পতনের পর ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করতেন, তাহলে কি এই বিভাজন এড়ানো যেত? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের 1945 থেকে 47 সালের ভারতের ইতিহাসের জটিল মোড়গুলোকে বিশ্লেষণ করতে হবে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পথে জাপান আত্মসমর্পণ করেছে আর তার সঙ্গে ভেঙে পড়েছে আজাদ হিন্দ ফৌজ। এই পরিস্থিতিতে যদি নেতাজি ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করতেন, তাহলে তিনি নিশ্চয়ই যুদ্ধ অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন হতেন। কিন্তু তার আন্তর্জাতিক খ্যাতি, আপোষহীন দেশপ্রেম এবং ভারতীয় জনমানসে তার জনপ্রিয়তা ব্রিটিশদের জন্য তাকে দমন করা কঠিন হয়ে পড়ত। নেতাজির উপস্থিতি কংগ্রেস এবং মুসলিম লীগের রাজনীতিতে একটি শক্তিশালী পরিবর্তন আনতে পারত। তিনি স্বাধীনতার জন্য নতুন আলোচনার পথ খুলে দিতে পারতেন, যেখানে ভারতীয় উপমহাদেশে একটি বিভাজনহীন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারত। দেশভাগের অন্যতম প্রধান কারণ ছিল 1946 সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের অভূতপূর্ব সাফল্য। মুসলিম লীগ 425টি মুসলিম আসন দখল করে, যা তাদের শক্তি বহু গুণ বাড়িয়ে দেয়। বাংলা এবং পাঞ্জাবে তারা প্রধান ক্ষমতা অর্জন করে। তাদের একমাত্র দাবি ছিল পৃথক রাষ্ট্র পাকিস্তান। অন্যদিকে কংগ্রেসও বড় ধরনের জয়লাভ করে এবং প্রমাণ করে যে তারা দেশের সংখ্যাগরিষ্ঠ জনতার প্রতিনিধিত্ব করে। কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগের আদর্শগত বিভাজন এতটাই গভীর ছিল যে সমঝোতার কোনো পথ খোলা ছিল না। নেতাজি এই সময় সক্রিয় থাকলে হয়তো একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারতেন। তার শক্তিশালী নেতৃত্ব এবং আপোষহীন দেশপ্রেম হয়তো কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতার পথ খুলে দিতে পারত। দেশভাগের আরেকটি বড় কারণ হলো 1946 সালের কলকাতার দাঙ্গা। মুসলিম লীগ ডিরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করে এবং তাদের দাবি আদায়ের জন্য কলকাতায় ব্যাপক হিংসা ছড়ায়। কয়েকদিনের মধ্যে হাজার হাজার মানুষ মৃত্যু হয়। এই দাঙ্গা পরবর্তীকালে গোটা দেশে ছড়িয়ে পড়ে এবং কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে দূরত্ব আরও বাড়িয়ে তোলে। আজাদ হিন্দ ফৌজের অভিজ্ঞতা ও সামরিক দক্ষতা নিয়ে নেতাজি হয়তো এই দাঙ্গা রোধ করতে পারতেন। তার ক্যারিশমা এবং নিরপেক্ষ নেতৃত্ব ধর্মীয় উত্তেজনা কমিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। 1946 সালে ব্রিটিশরা একটি বিকেন্দ্রীকৃত ফেডারেশনের প্রস্তাব দেয়। মুসলিম লীগ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ এতে পাকিস্তানের আলাদা রাষ্ট্র গঠনের দাবি পূরণ হয়নি। কংগ্রেস একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকারের পক্ষে ছিল, যা মুসলিম লীগের সঙ্গে আরও বিভেদ সৃষ্টি করে। নেতাজি হয়তো ক্যাবিনেট মিশনের প্রস্তাব সমর্থন করে উভয় পক্ষকে এক টেবিলে এনে সমঝোতার চেষ্টা করতেন। তার নেতৃত্বে হয়তো এই ফেডারেশনের ধারণাকে বাস্তবায়িত করতে পারত এবং দেশভাগ এড়ানো সম্ভব হতো। আরেকটি মোড় হলো সংবিধান সভা। 1946 সাল থেকে ভারত সংবিধান লেখার কাজ শুরু করে। মুসলিম লীগ সংবিধান পরিষদের কাজ বর্জন করে। তাদের দাবি ছিল পাকিস্তান গঠনের। এর ফলে কংগ্রেস একতরফা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। নেতাজি হয়তো মুসলিম লীগকে সংবিধান পরিষদে অংশগ্রহণ করতে রাজি করাতে পারতেন। তিনি হয়তো একটি শক্তিশালী বিভাজনহীন ভারতের জন্য উভয় পক্ষকে একত্রিত করতে পারতেন। 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন ব্রিটিশ সরকারের দেশভাগের পরিকল্পনা ঘোষণা করেন। মুসলিম লীগের দাবি মেনে নেওয়া হয়। কংগ্রেস দেশভাগ মেনে নিতে বাধ্য হয়, কারণ দাঙ্গা ও বিশৃঙ্খলা দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। নেতাজি হয়তো মাউন্টব্যাটেনকে বুঝিয়ে ধর্মীয় ভিত্তিতে বিভাজন ঠেকাতে পারতেন বা জন আন্দোলন গড়ে তুলতে পারতেন। তার রাজনৈতিক প্রজ্ঞা এবং কারিশমা হয়তো ভারতের ঐক্য ধরে রাখতে সাহায্য করত। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি 1945 সালের আগস্ট মাসে আত্মসমর্পণ করতেন, আগস্ট মাস কেন বলছি, কারণ 13ই আগস্ট নেতাজি আত্মসমর্পণ করতে চেয়েছিলেন। এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তার ইতিহাস ও মৃত্যুর রহস্য আমি এই উপরের ভিডিওতে ব্যাখ্যা করেছি। যদি আত্মসমর্পণ করতেন, তাহলে তার কাছে খুব বড় জোর 1 বছর সময় ছিল দেশকে একজোট রাখার, কারণ ঠিক 1 বছর পর 1946 সালের আগস্ট মাসে কলকাতায় দাঙ্গা হয় এবং দাঙ্গার আগুন বাংলা, বিহার, পাঞ্জাবে ছড়িয়ে পড়ে। আর এই দাঙ্গার আগুন গোটা দেশে না ছড়িয়ে পড়ে, তার রুখতে কংগ্রেস দেশভাগের প্ল্যান শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয়।
মুসলিম লীগের পাঞ্জাব ও বাংলাতে সরকার গঠন ও তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি ছিল তখন কঠোর বাস্তবতা। দেশকে এক রাখতে মুসলিম লীগের সহমতি প্রয়োজন ছিল, কিন্তু লীগের বিভিন্ন অবাস্তব দাবি দাবা মেনে নেওয়া কংগ্রেসের পক্ষে সম্ভব ছিল না। এই আবহে নেতাজির কাছে খুব বেশি রাস্তা খোলা ছিল না। এই আলোচনা প্রসঙ্গে এটাও মাথায় রাখা প্রয়োজন যে এই সমস্ত কিছু তখনই সম্ভব হতো যদি ব্রিটিশ সরকার তাকে আত্মসমর্পণের সাথে সাথেই মুক্তি দিত বা তাকে দিয়ে মধ্যস্থতার কাজ করাতো। ব্রিটিশ সরকার তাকে মুক্তি দিত না হাউস অ্যারেস্টে রাখতো না অন্য কিছু করতো, তা সঠিকভাবে অনুমান করা অসম্ভব। নেতাজি বেঁচে থাকলেও এই সম্ভাবনাগুলো রয়েই যেত। নমস্কার।